Welcome to today's Just Now. The Guardian view on Israel's shock attack on Iran, confusing US signals add to the peril. Dear viewers, welcome to today's Just Now. আজকে আমরা সরাসরি দ্য গার্ডিয়ান পত্রিকার এডিটোরিয়াল ট্রান্সলেশন করতে যাচ্ছি। তো শুরুতেই আজকের এই হেডলাইনটা আমরা একটু বিশ্লেষণ করি। দেখুন, বলা হচ্ছে দ্য গার্ডিয়ান ভিউ, গার্ডিয়ানের মতামত বা দৃষ্টিভঙ্গি অন ইসরায়েলস শক অ্যাটাক। শক অ্যাটাকটা মানে হচ্ছে কি, মানে যেই অ্যাটাকটা আকস্মিক হয়, যেই অ্যাটাকটা অতর্কিতভাবে হয়, সেটা হচ্ছে কি শক অ্যাটাক। মানে আপনি বিস্মিত হয়ে গেছেন অ্যাটাকে, সেটা হচ্ছে কি শক অ্যাটাক। কোথায়? অন ইরান, ইরানের উপর আকস্মিক বা অতর্কিত যে হামলাটা করেছে ইসরায়েলের সেই অতর্কিত হামলা নিয়ে গার্ডিয়ানের মতামত কি, গার্ডিয়ান কি বলছে সেটা তুলে ধরা হয়েছে। তো সে সংক্ষেপে যেটা বলছে সেটা হচ্ছে এটা, যে কনফিউজিং ইউএস সিগন্যালস। দেখুন এখানে ফ্রেজটা আপনাকে এইটুকু পড়তে হবে। ইউএস সিগন্যালস হচ্ছে কি, এটা একটা ফ্রেজ, নাউন ফ্রেজ। ইউএস সিগন্যালস মানে হচ্ছে ইউএস এর আকার ইঙ্গিত বা বার্তা। এখানে বার্তাটা বেশ ভালো বোঝায় যে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তা বা সংকেত। এটা কেমন? এটা হচ্ছে কনফিউজিং, মানে ব্যাপারটা কনফিউজিং, মানে বিভ্রান্তিকর আমেরিকার বার্তা বা আমেরিকার সংকেত। ঠিক আছে, মানে আমেরিকা আসলে কি বলতে চাচ্ছে ক্লিয়ার করতেছে না। মানে হয়তো তারা যুদ্ধ বন্ধ যাচ্ছে, কিন্তু আবার ইসরায়েলকে সাপোর্ট বন্ধ করে না, আবার সাপোর্ট বন্ধ করে না এদিকে ইসরায়েলের মানে ইরানকে থামতে বলে, চুক্তিতে আসতে বলে, এরকম নানান কথাবার্তা, যেটা আসলে কনফিউজিং ইউএস সিগন্যালস। আমেরিকার বার্তা, বিভ্রান্তিকর আমেরিকার বার্তা বা পরস্পর বিরোধী বা অস্পষ্ট বার্তা, এইটা হচ্ছে সাবজেক্টটা কি করতেছে? অ্যাড টু দ্য পেরিল। দেখুন এই ফ্রেজটা হচ্ছে কি, এই পেরিল মানে হচ্ছে বিপদ, শঙ্কা বা ঝুঁকি। তো সেটা কি করতেছে? অ্যাড টু। এই অ্যাড টু মানে বাড়িয়ে দেওয়া বা ঘনীভূত করে দেওয়া, মানে যে পরিস্থিতিটা ছিল সেটা আরও বিপজ্জনক করে তোলা। এটা হচ্ছে অ্যাড টু সামথিং। এই অ্যাড টু ফ্রেজটা যখন এইভাবে বসে, তখন এর মানে দাঁড়ায় যে এই জিনিসটাকে, এই পেরিলটাকে এটা বাড়িয়ে তুলছে, বিপজ্জনক করে তুলছে, আরও বিপজ্জনক করে তুলছে, যেটা ছিল সেটার থেকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। অ্যাড টু দ্য পেরিল। তাহলে কোনটা? কনফিউজিং ইউএস সিগন্যালস। মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিভ্রান্তিকর বার্তা, মানে ক্লিয়ার করতেছে না, পরস্পর বিরোধী বা অস্পষ্ট বার্তা দিচ্ছে, সেই বার্তাটা এই বিপদটাকে আরও বাড়িয়ে তুলছে বা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। তো এই হচ্ছে আমাদের মানে হেডলাইনটা। আমরা সাব হেডলাইনটার দিকে একটু খেয়াল করি। দেখুন সাব হেডলাইনে বলা হচ্ছে কি, যে দ্য র্যাকলেস অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ থেকে নাউন নেস যুক্ত করা হয়েছে, যে র্যাকলেসনেস মানে হচ্ছে কি, যে র্যাকলেস মানে হচ্ছে ব্যাপরোয়া বা লাগামহীন, যেটাকে মানে নিয়ন্ত্রণ আনা যায় না, সেটা হচ্ছে কি র্যাকলেস। তো সেখান থেকে র্যাকলেসনেস মানে হচ্ছে কি, যে ব্যাপরোয়ার একটা নাউন ফর্ম এখানে আসলে। তো বাংলা ব্যাপারটা বুঝেছি কি অনেকটা এরকম, যে ব্যাপরোয়া মনোভাব, দ্য র্যাকলেসনেস, ব্যাপরোয়া মনোভাব, অথবা অনেকটা লাগামহীন যে কর্মকাণ্ড হয়, সেটা কি আমরা বলি কি র্যাকলেসনেস অফ বেঞ্জামিন নেতানিয়াহুস গভর্নমেন্ট। কার এটা? বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের ব্যাপরোয়া মনোভাব বা লাগামহীন কর্মকাণ্ড। আমি যদি বলি তোমার র্যাকলেসনেস আমি সহ্য করতে পারছি না, এর মানে হচ্ছে কি তোমার ব্যাপরোয়া মনোভাব, লাগামহীন কর্মকাণ্ড আমি সহ্য করতে পারছি না। সো দ্য র্যাকলেসনেস অফ বেঞ্জামিন নেতানিয়াহুস গভর্নমেন্ট অ্যান্ড দ্য ইনকোহারেন্স। দেখুন এখানে আরেকটা শব্দ ইনকোহারেন্স, যেটা বাংলায় অনুভব করতে হবে। কোহারেন্স মানে হচ্ছে কি সুসংগত, ইনকোহারেন্স মানে হচ্ছে কি তাহলে অসঙ্গত, যেটা মিল নেই, কথা এবং কাজের মিল নেই, এরকম একটা বিষয়। তো ইনকোহারেন্স অফ ডোনাল্ড ট্রাম্পস, দেখুন এই যে ইনকোহারেন্স অফ ডোনাল্ড ট্রাম্পস, এখানে দেখুন ট্রাম্পস এই পর্যন্ত কিন্তু এটা পসেসিভ প্রোনাউন হিসেবে রেখেছে, যে ডোনাল্ড ট্রাম্পের ইনকোহারেন্স, মানে ডোনাল্ড ট্রাম্পের মানে কথার সাথে কাজের মিল না থাকার যে বিষয়টা, সেটা হচ্ছে কি ইনকোহারেন্স। তো এই যে বিষয়টা, এটা এভাবে বলতে পারেন, আবার বলতে পারেন ডোনাল্ড ট্রাম্পের অসংলগ্ন নীতি বা নীতিগত বিভ্রান্তি, ইনকোহারেন্স। এটার বাংলাটা এক্সাক্ট আপনি পাবেন না, এটা আপনি আপনার মনের মতো করে এটাকে অনুবাদ করতে হবে। দ্য ইনকোহারেন্স অফ ডোনাল্ড ট্রাম্পের নীতিগত বিভ্রান্তি, অথবা ডোনাল্ড ট্রাম্পের কথার সাথে কাজের যে মিল নেই সেই বিষয়টা, এটা সাবজেক্ট। সেই বিষয়টা কি করবে? এই সাবজেক্ট, এই ইনকোহারেন্সটা এসে বলবে যে ডিপ থেকে ডিপেন মানে গভীরতর করছে, আরও গভীর করে তুলছে। দ্য ক্রাইসিস ইন দ্য মিডল ইস্ট, মধ্যপ্রাচ্যের সংকটকে আরও বেশি গভীর করে তুলছে, অথবা আপনি বলতে পারেন আরও তীব্র করে তুলছে। কোন ব্যাপারটা? ডোনাল্ড ট্রাম্পের নীতিগত বিভ্রান্তি অথবা অসংলগ্ন নীতি, অথবা ডোনাল্ড ট্রাম্পের কথার সাথে যে কাজের মিল নেই, সেই ব্যাপারটা ডিপেন দ্য ক্রাইসিস ইন দ্য মিডল ইস্ট। তাহলে দ্য র্যাকলেসনেস অফ বেঞ্জামিন নেতানিয়াহুস গভর্নমেন্ট অ্যান্ড দ্য ইনকোহারেন্স, তাহলে দুটো বিষয় এখানে, র্যাকলেসনেস আর একটা হচ্ছে ইনকোহারেন্স, এই দুইটাই সাবজেক্ট হয়ে ডিপেন্ড করতেছে দ্য ক্রাইসিস ইন দ্য মিডল ইস্ট। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছে। তো খেয়াল করুন, আমরা আমাদের ইবুকটিতে চলে আসলাম। আজকের ক্লাস হচ্ছে 8 গার্ডিয়ান পত্রিকার সম্পাদকীয় অনুবাদ, 15 জুন 2025। হেডলাইনটি ছিল দ্য গার্ডিয়ান ভিউ অন ইসরায়েলস শক অ্যাটাক অন ইরান, কনফিউজিং ইউএস সিগন্যালস অ্যাড টু দ্য পেরিল। ইরানের উপর ইসরায়েলের আকস্মিক বা অতর্কিত হামলা নিয়ে গার্ডিয়ানের অভিমত, আমেরিকার বিভ্রান্তিকর বা দ্বিমুখী নীতি বা বার্তা বিপদ আরও বাড়িয়ে দিচ্ছে, পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে, এরকম একটা সেন্সে ছিল। তো এখানে অ্যাড টু দ্য পেরিল মানে হচ্ছে বিপদ বা ঝুঁকি আরও বাড়িয়ে দেওয়া। এরপর ছিল কি, আমাদের সাব হেডলাইন ছিল যে দ্য র্যাকলেসনেস অফ বেঞ্জামিন নেতানিয়াহুস গভর্নমেন্ট অ্যান্ড দ্য ইনকোহারেন্স অফ ডোনাল্ড ট্রাম্পস ডিপেন্ড দ্য ক্রাইসিস ইন দ্য মিডল ইস্টে এই ক্রাইসিসটাকে ডিপেন্ড করে তুলছে। ডিপেন্ড দ্য ক্রাইসিস মানে হচ্ছে সংকটকে আরও বাড়িয়ে দেওয়া বা গভীর করে তোলা বা জটিল করে তোলা। খেয়াল করুন, আমরা এবার এই এডিটোরিয়ালের বিশ্লেষণ পার্টে চলে আসছি। বিশ্লেষণের যে বাক্যগুলো, আমরা সবগুলো বাক্য একে একে আলোচনা করবো। তো প্রথম বাক্যটি হচ্ছে ইউএস প্রেসিডেন্টস হু থট they could easily restrain Benjamin Netanyahu have quickly learned their lesson। দেখুন এই বাক্যটা,
এটা জটিল বাক্য। ইউএস প্রেসিডেন্ট এখানে সাবজেক্ট। এই ইউএস প্রেসিডেন্ট কী করছে যে হু থট দে কুড ইজিলি রেস্ট্রেইন, মানে ইউএস প্রেসিডেন্ট, এটা হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট, এটাকে আমরা রিলেটিভ ক্লজ নিয়ে বলছি যে হু থট দে কুড ইজিলি রেস্ট্রেইন, যারা কিনা ভেবেছিল, হু থট যারা কিনা ভেবেছিল, কী ভেবেছিল, এই ভাবনাটা এখান থেকে নতুন করে যে কী ভেবেছিল, দে কুড ইজিলি রেস্ট্রেইন বেঞ্জামিন নেতানিয়াহু, মানে এইখানে কী ভেবেছিল সেটা এখানে বলা হচ্ছে নতুন করে। আর এই যে হ্যাভ কুইকলি লার্ন দেয়ার লেসন, এটা হচ্ছে ইউএস প্রেসিডেন্টসের পার্ট, মানে এখানে আর পুরো যদি ব্যাপারটা বোঝায় ইউএস প্রেসিডেন্টস এটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্ট কিন্তু চলে আসছে কোথায়, ইউএস প্রেসিডেন্টস, ইউএসএ প্রেসিডেন্টস হ্যাভ কুইকলি লার্ন দেয়ার লেসন, ইউএস প্রেসিডেন্টস হ্যাভ কুইকলি লার্ন দেয়ার লেসন, মানে ইউএসের আরও যারা প্রেসিডেন্ট ছিল তারা সবাই হ্যাভ কুইকলি লার্ন দেয়ার লেসন। তো মাঝখানেরটা কি, মাঝখানের যে অংশটা হু থট দে কুড ইজিলি রেস্ট্রেইন বেঞ্জামিন নেতানিয়াহু, যারা মনে করেছিল যে তারা খুব সহজেই বেঞ্জামিন নেতানিয়াহুকে রেস্ট্রেইন করতে পারবে, বিরত করতে পারবে, সংযত রাখতে পারবে, আটকে রাখতে পারবে, নিয়ন্ত্রণে রাখতে পারবে, যারা ভেবেছিল ইউএস প্রেসিডেন্টস, যেই সব ইউএস প্রেসিডেন্টসরা এটা ভেবেছিল তারা সবাই হ্যাভ কুইকলি লার্ন দেয়ার লেসন। কুইকলি লার্ন দেয়ার লেসন মানে টু লার্ন ওয়ান্স লেসন, এটার মানে হচ্ছে কি কোনো ভুলের মাধ্যমে বা তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করা। তো কুইকলি লার্ন দেয়ার লেসন, আপনি বলতে পারেন আই কুইকলি লার্ন মাই লেসন, এর মানে হচ্ছে কি আমি খুব মানে দ্রুতই, খুব মানে অচিরেই, ঠিক আছে, এরকম বললে দ্রুতই শিক্ষা পেয়ে গেছিলাম, দ্রুতই বা অচিরেই শিক্ষা পেয়ে গেছিলাম, উপযুক্ত শিক্ষা লাভ করে ফেলেছিলাম। আই হ্যাভ কুইকলি লার্ন মাই লেসন যদি বলেন তাহলে আমি আমার ভুল বুঝতে পেরেছিলাম, শিক্ষা পেয়েছিলাম। ইউএস প্রেসিডেন্টস হ্যাভ কুইকলি লার্ন দেয়ার লেসন মানে হচ্ছে ইউএস প্রেসিডেন্ট বা মার্কিন প্রেসিডেন্ট, যেসব মার্কিন প্রেসিডেন্টরা যারা কিনা ভাবতেন যে বেঞ্জামিন নেতানিয়াহুকে কন্ট্রোলে নিয়ে আসবেন, তারা খুব দ্রুতই শিক্ষা পেয়ে গেছেন, মানে ভুল বুঝতে পেরেছেন, এরকম একটা সেন্সে এই সেন্টেন্সটা এখানে লেখা হয়েছে। তবে খেয়াল করুন, আমরা যদি বাক্যটাকে মানে একটু সাজিয়ে গুছিয়ে বলি তো এইভাবে ইউএস প্রেসিডেন্টস হু থট, মার্কিন প্রেসিডেন্টরা যারা ভাবতেন বা ভেবেছিলেন, কী ভেবেছিলেন, দে কুড ইজিলি রেস্ট্রেইন বেঞ্জামিন নেতানিয়াহু, তারা বেঞ্জামিন নেতানিয়াহুকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। হ্যাভ কুইকলি লার্ন দেয়ার লেসন, তাদের সেই ভুল খুব তাড়াতাড়ি ভেঙেছে। তো এখানে টু লার্ন ওয়ান্স লেসন্স, টু লার্ন ওয়ান্স লেসন মানে হচ্ছে কোনো ভুলের মাধ্যমে বা তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করা বা এবং ভবিষ্যতে সেই ভুল না করার সিদ্ধান্ত নেওয়া। আই হ্যাভ লার্নড মাই লেসন, এর মানে হচ্ছে আমি ভুল বুঝতে পেরেছি, আমার ভুল ভেঙেছে, আমি আর এই ভুল কখনই করবো না। যাই হোক, আমরা পরের বাক্যে চলে আসি। দেখুন পরের বাক্যে বলা হচ্ছে যে হু ইজ দ্য ফাকিং সুপার পাওয়ার। দেখুন এখানে এই ফাকিং শব্দটা এখানে বিরক্তিসূচক, বা আমরা বাঙালিরা একটু মানে খুবই নাক ছিটকে বা খুবই রাগে হ্যাঁ যে শব্দগুলি ইউজ করে বলি সেটা এখানে ইউজ করা হচ্ছে। হু ইজ দ্য ফাকিং সুপার পাওয়ার, মানে এই মানে এটা একটা গালি আর কি। তো যেটা হচ্ছে যে মানে এখানে আসল মহাপরাশক্তিটা কে শুনি, মানে এরকম তুমি কে, হ্যাঁ তুমি কে এই লোকটা যে তুমি মহাপরাশক্তি, হু ইজ দ্য ফাকিং সুপার পাওয়ার, কি মানে একটা সুপার পাওয়ার হয়ে গেছে তুমি, কীরকম একটা, হ্যাঁ। তো এখানে আসলে ব্যাড একটা ওয়ার্ড ইউজ করে যেটা আপনারা হয়তো বুঝে গেছেন। তো হু ইজ দ্য ফাকিং সুপার পাওয়ার, হ্যাঁ। বিল ক্লিন্টন রিপোর্টেডলি এক্সপ্লোডেড, দেখুন এটা এরপর এই যে কথাটা বলেছে এটা দেখুন ইনভার্টেড কমার ভিতরে, এটা আসলে বিল ক্লিন্টন কী করেছে, রিপোর্টেডলি, এখানে রিপোর্টেডলি মানে হচ্ছে কি শোনা গেছে বা জানা গেছে, সরাসরি শুনিনি বাট রিপোর্ট করা হয়েছে এরকম। বিল ক্লিন্টন রিপোর্টেডলি এক্সপ্লোডেড মানে হচ্ছে কি যে কোনো কিছু রাগ বা ক্ষোভে ফেটে পড়ে যে কথাগুলো বলা হয়, রাগ বা ক্ষোভে ফেটে পড়া অর্থে আমরা এক্সপ্লোডেড শব্দটা ব্যবহার করি। আফটার হিজ ফার্স্ট মিটিং, প্রথম সভা, উইথ দ্য ইসরায়েলি প্রাইম মিনিস্টারের সাথে প্রথম দেখা সাক্ষাতের পর বিল ক্লিন্টন রিপোর্টেডলি এক্সপ্লোডেড মানে হচ্ছে কি শোনা যায় বিল ক্লিন্টন রাগে ফেটে পড়েন হু ইজ দ্য ফাকিং সুপার পাওয়ার এই কথাটা বলে, যে কে সেই সুপার পাওয়ার, শুনি কে সেই সুপার পাওয়ারটা শুনি, আমরা দেখি, আমরা একটু বুঝি একটু এরকম একটা ব্যাপার। তো দেখুন এটাকে যদি আমরা একটু ভেঙে বিশ্লেষণ করি, হু ইজ দ্য ফাকিং সুপার পাওয়ার, এখানে আসল মহাপরিশক্তিটা কে শুনি। বিল ক্লিন্টন রিপোর্টেডলি এক্সপ্লোডেড মানে শোনা যায় বিল ক্লিন্টন রাগে ফেটে পড়েছিলেন আফটার হিজ ফার্স্ট মিটিং উইথ দ্য ইসরায়েলি প্রাইম মিনিস্টার, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে তার প্রথম বৈঠকের পর এই ঘটনা ঘটে। যাই হোক আমরা পরের বাক্যে আসি। দেখুন পরের বাক্যে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প মেক দ্য সেম মিস্টেক, মানে ডোনাল্ড ট্রাম্পও কি একই ভুল করেছেন, ডিড ডোনাল্ড ট্রাম্প মেক দ্য সেম মিস্টেক। The State Department quickly declared that the devastating overnight Israeli attack on Iran, which killed key military commanders and nuclear scientists as well as striking its missile capacity and a nuclear enrichment site, was unilateral. তো এই বাক্যটা আসলে কি, এখানে আমরা যদি ব্যাপারটা একটু ভেঙে বিশ্লেষণ বা অনুভব করি, দেখুন প্রথম অংশে এটা বলা হচ্ছে দ্য স্টেট ডিপার্টমেন্ট কুইকলি ডিক্লেয়ার্ড দ্যাট, এই স্টেট ডিপার্টমেন্ট হচ্ছে কি মানে মার্কিন প্রেসিডেন্টের, মার্কিনী যেটা স্টেট ডিপার্টমেন্টের সাথে সাথে জানিয়ে দেয় যে যখন আক্রমণ করা হয়েছিল তখনই জানিয়ে দেয় যে দ্য ডিভাস্টেটিং ওভারনাইট ইসরায়েলি অ্যাটাক অন ইরান, ইরানের উপর রাতারাতি চালানো ইসরায়েলের সেই বিধ্বংসী হামলা, দ্য ডিভাস্টেটিং ওভারনাইট রাতারাতি ইসরায়েলি অ্যাটাক অন ইরান, উইচ যেটি কিনা যে হামলা, অ্যাটাক অন ইরান যে হামলা, উইচ কিল্ড কি মিলিটারি কমান্ডার্স মানে এখানে প্রধান সামরিক যে কমান্ডার্সরা আছে অ্যান্ড নিউক্লিয়ার সায়েন্টিস্ট এবং পারমাণবিক বিজ্ঞানী যারা আছে, উইচ কিল যে হামলায় মারা যায় বা যে হামলায় প্রাণ হারায় বা প্রাণ যায়, যে হামলায় প্রধান সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানীরা প্রাণ হারান, অ্যাজ ওয়েল এজ সেই সাথে বা পাশাপাশি স্ট্রাইকিং হামলা চালানো হয় ইটস মিসাইল ক্যাপাসিটি, এটার মিসাইল ক্যাপাসিটি ধারণ ক্ষমতা সক্ষম যে ইরানের সেই জায়গায়, অ্যান্ড আ নিউক্লিয়ার এনরিচমেন্ট সাইট, পাশাপাশি এর ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং একটি পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রেও মিসাইল ক্যাপাসিটি সাইট, অ্যান্ড হচ্ছে আরেকটা হচ্ছে কি নিউক্লিয়ার এনরিচমেন্ট সাইট, মানে
মানে পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রেও কি আঘাত হানা হয়। তো এটা কিন্তু বাক্য না, বাক্য হচ্ছে কি এই যে দ্য স্টেট ডিপার্টমেন্ট কুইকলি ডিক্লেয়ারদের ঘোষণা করেছিল যে দ্য ডিভাস্টেটিং ওভারনাইট ইসরায়েলি অ্যাটাক, এই অ্যাটাকটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটা এখানে আসছে যে এই ইসরায়েলি অ্যাটাকটা ওয়াজ ইউনিলিটারাল। দেখুন বাক্যটা বুঝতে পেরেছেন কিনা, যে এই অ্যাটাকটা অন ইরানের উপর যে অ্যাটাকটা হয়েছে এটা ওয়াজ ইউনিলিটারাল। ইউনিলিটারাল মানে হচ্ছে কি একতরফা, মানে আমাদের কাছে সে কোনো মতামত নেয়নি বা আমরা তাকে কোনো ইন্ধনও দেয়নি, কোনো অনুমতিও দেয়নি, এককভাবে নেওয়ার সিদ্ধান্ত ছিল ইসরায়েলের। ইসরায়েলি অ্যাটাকটা ছিল ইউনিলিটারাল, একতরফাভাবে এককভাবে নেওয়া হয়েছিল, এটা আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। দ্য স্টেট ডিপার্টমেন্ট কুইকলি ডিক্লেয়ার দ্যাট, এটা ঘোষণা করেছে কোনটা, এই যে এককভাবে নেওয়া হয়েছে এইটা, মানে আক্রমণের পরপর এই জিনিসটা তারা ঘোষণা করেছে। ঠিক আছে, তাহলে এই যে দ্যাট দিয়ে আমরা এই পুরো বাক্যটা বলছি, সেই বাক্যের ভিতরে আবার একটা রিলেটিভ ক্লজ নিয়ে আসছে, এটা হচ্ছে উইচ দিয়ে, যে হামলাটা এই মানুষকে ক্ষতি করেছে, মেরেছে, এই পারমাণবিক কেন্দ্রে আক্রমণ করেছে। তো এই হামলাটা আসলে ওয়াজ ইউনিলিটারাল। ইউনিলিটারাল মানে হচ্ছে একতরফা, একক বা একপাক্ষিক বা অন্যের সাথে আলোচনা বা সম্মতি ছাড়া যেসব পদক্ষেপ নেওয়া হয়। ঠিক আছে, আমি যদি বলি যে ইউর ডিসিশন ওয়াজ ইউনিলেটারাল, এর মানে হচ্ছে তুমি একতরফা সিদ্ধান্ত নিয়েছো, আমার সাথে যোগাযোগ করনি বা কেউ তোমাকে এটাকে করেনি, প্রভাবিত করেনি। ইউর ডিসিশন ওয়াজ ইউনিলেটারাল, ইউনিলিটারাল। আশা করি এই বাক্যটা বুঝতে পেরেছেন। আমি চলে যাই পরের বাক্যে। দেখুন পরের বাক্য বলা আছে দ্যাট মিস্টার ট্রাম্প হ্যাড রিপোর্টেডলি আর্জড মিস্টার নেতানিয়াহু টু হোল্ড অফ মানে হচ্ছে কি বিরত থাকা, হোল্ড অফ, প্লিজ হোল্ড অফ মানে হচ্ছে বিরত থাকা, বা আপনি বলতে পারেন যে থেমে থাকা, কোনো কাজ শুরু করতে একটু দেরি করা। ঠিক আছে, আপনি মনে করেন যে আপনি যাচ্ছেন কোথাও, মানে বাইরে যাচ্ছেন আর কি, তো আপনি বলছেন হোল্ড অফ, মানে একটু দাঁড়ান ভাই, একটু অপেক্ষা করেন, হোল্ড অফ। তো মিস্টার ট্রাম্প হ্যাড রিপোর্টেডলি, তো এটা হচ্ছে কি যে শোনা যায় বা জানা গেছে, রিপোর্টেডলি শোনা যায় বা জানা গেছে যে মিস্টার ট্রাম্প কি করেছে, মিস্টার নেতানিয়াহুকে আর্জ করেছে, অনুরোধ করেছে, আহ্বান করেছে টু হোল্ড অফ, বিরত থাকতে বা একটু অপেক্ষা করতে, ইন এ কল অন মানডে, সোমবার একটা কলে, পেন্ডিং ইউএস টক্স উইথ ইরান ওভার ইটস নিউক্লিয়ার প্রোগ্রাম ডিউ দিস উইকেন্ড। শেষের অংশটা হচ্ছে কি পেন্ডিং ইউএস টক্স উইথ ইরান। এটার মানে হচ্ছে কি যে পেন্ডিং মানে হচ্ছে কি কোনো কিছু সম্পন্ন হওয়া বা নিষ্পন্ন না হওয়া পর্যন্ত, পেন্ডিং ঝুলন্ত থাকা বা অপেক্ষাধীন থাকাটা আমরা এগুলো কি পেন্ডিং, ঝুলে আছে, এরকম একটা সেন্স। পেন্ডিং ইউএস টক্স উইথ ইরান মানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হওয়া না হওয়া পর্যন্ত, মানে পেন্ডিং ইউএস টক্স উইথ ইরান মানে বলছে যে ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প কি করেছে, জানা গেছে আর্জ করেছে নেতানিয়াহুকে সোমবার একটা কলে হোল্ড অফ করতে, পেন্ডিং ইউএস টক্স উইথ ইরানের সাথে ইউএস এর কথাবার্তা না হওয়া পর্যন্ত। এই পেন্ডিংটা মানে হচ্ছে কি অবস্থান, মানে অপেক্ষা করা, অপেক্ষাধীন থাকা। ওভার ইটস নিউক্লিয়ার প্রোগ্রাম ডিউ দিস উইকেন্ড, কি বিষয়ে, ইটস নিউক্লিয়ার প্রোগ্রাম ডিউ দিস উইকেন্ড মানে এই সপ্তাহান্তে অনুষ্ঠিতব্য তার পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউএস এর আলোচনা ইরানের সাথে যে পর্যন্ত না হচ্ছে সেই পর্যন্ত হোল্ড অফ করো, এইরকম একটা আর্জড ডোনাল্ড ট্রাম্প করেছিল। ঠিক আছে, এখানে ডিউ মানে হচ্ছে কি নির্ধারিত, যা হওয়ার কথা ছিল বা হওয়ার কথা আছে। ডিউ দিস উইকেন্ড মানে এই সপ্তাহান্তেই হওয়ার কথা ছিল। ইটস নিউক্লিয়ার প্রোগ্রাম ডিউ দিস উইকেন্ড, এই সপ্তাহান্তে নির্ধারিত নিউক্লিয়ার প্রোগ্রাম বিষয়ে ইরানের সাথে ইউএস এর টক্স আলোচনা পেন্ডিং থাকাকালীন বা থাকায়, আলোচনা পেন্ডিং থাকায় আপনি বলতে পারেন। তো বাংলা অনুবাদটা হচ্ছে কি যে আলোচনা না হওয়া পর্যন্ত হোল্ড অফ করতে বলেছিল ডোনাল্ড ট্রাম্প। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। পরের ব্যাপারটা চলে যায়। পরের বাক্যে দেখুন বলা হচ্ছে যে দি সাসপিশন মানে হচ্ছে কি দি সাসপিশন সন্দেহ, আশঙ্কা বা ধারণা, ইজ দ্যাট হলো এই যে ইসরায়েল ফিয়ার দ্যাট একটা ডিল মাইট বি রিচড অ্যান্ড ওয়ান্টেড টু স্ট্রাইক ফাস্ট, মানে হচ্ছে কি সন্দেহ হচ্ছে বা ধারণা করা হচ্ছে, আশঙ্কাটি হলো এই যে ইসরায়েল ফিয়ার দ্যাট আ ডিল মাইট বি রিচড, মানে ইসরায়েল ভয় পাচ্ছিল যে একটি চুক্তি হতে পারে, অ্যান্ড ওয়ান্টেড টু স্ট্রাইক ফাস্ট এবং তাই তারা আগে হামলা করতে চেয়েছিল। ওয়ান্টেড টু স্ট্রাইক ফার্স্ট মানে এবং তাই তারা আগে হামলা করতে চেয়েছিল। তো তারা প্রথমে ইসরায়েল ফিয়ার ভয় পেয়েছে যে আ ডিল মাইট বি রিচড মানে কি একটি চুক্তি হয়ে যেতে পারে, অ্যান্ড ওয়ান্টেড চেয়েছিল আগেই কি করতে, মানে আঘাতটা করতে বা আক্রমণ করতে। ঠিক আছে, মানে পুরো ব্যাপারটার যে মানে দাঁড়ালো সেটা হচ্ছে কি যে মানে ইসরায়েল মানে কি বলে ওই পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার ব্যাপারটা আছে না, তো ইসরায়েল মনে করছিল কি যে চুক্তি হয়ে যেতে পারে, দ্যাট ডিড মাইট বি রিচড মানে চুক্তি হয়ে যেতে পারে, সমঝোতা হয়ে যেতে পারে। তো সমঝোতা হয়ে গেলে তো আর স্ট্রাইক করতে পারবে না, তো তারা চেয়েছিল ওয়ান্টেড টু স্ট্রাইক ফার্স্ট, প্রথমেই হামলা করে দিই পরে চুক্তি হবে। ঠিক আছে, চুক্তি হয়ে গেলে তো হামলা করতে পারবে না, এরকম একটা বিপদ থেকে, এরকম একটা শঙ্কা থেকে, সন্দেহ থেকে তারা কি করেছে, হামলা শুরু করে দিয়েছে। But Israeli officials have briefed that they had a secret green light from the US. দেখুন এখানে কি গ্রিন লাইট পেয়েছে, বাট ইসরায়েলি অফিসিয়ালস হ্যাভ ব্রিফড মানে কর্মকর্তারা জানিয়েছেন, ঠিক আছে, কি জানিয়েছেন, দে হ্যাড এ সিক্রেট গ্রিন লাইট ফ্রম দ্য ইউএস, এর মানে হচ্ছে কি তাদের কাছে যুক্তরাষ্ট্রের গোপন সবুজ সংকেত ছিল, মানে গোপন সবুজ সংকেত, হ্যাড এ গ্রেট সিগন্যাল, গোপন সবুজ সংকেত মানে হচ্ছে কি যে গোপন অনুমোদন ছিল, গোপনে তাদের সম্মতি দিয়েছিল, এরকম একটা সেন্সে অনুবাদটা, যে গোপনে তাদের সম্মতি দিয়েছিল। এটা হচ্ছে কি দে হ্যাড এ সিক্রেট গ্রিন লাইট ফ্রম দ্য ইউএস উইথ মিস্টার ট্রাম্প অনলি ক্লেমিং টু অপোজ ইট, এটা মানে হচ্ছে কি যে যেখানে ট্রাম্প শুধুমাত্র এর বিরোধিতা করার ভান করছিল, উইথ দ্য ট্রাম্প অনলি ক্লেমিং টু অপোজ ইট মানে এটা বিরোধিতা করছিল। এই যে গ্রিন সিগন্যালটা দিয়েছিল
উইথ দ্য ট্রাম্প অনলি ক্লেমিং টু অপোজিট। তো এটা হচ্ছে কি, এটা আপনি চাইলে এটা সেন্টেন্স আকারে লিখতে পারতেন যে গ্রিন লাইট দিয়েছিল দো মিস্টার ট্রাম্প অনলি ক্লেমস টু অপোজিট, মানে যদিও মিস্টার ট্রাম্প এটা কি করেছিল যে বিরোধিতা করেছিল, লোক দেখানো বিরোধিতা করেছিল, তবে ট্রাম্পের কাছ থেকে ইউএস থেকে তারা গ্রিন সিগন্যাল বা সম্মতি পেয়েছিল, সম্মতি পেয়েই আক্রমণটা চালিয়েছিল। পরের বাক্য দেখুন, পরের বাক্যে বলা হচ্ছে যে ইরান রিলিং ফ্রম দ্য অ্যাটাক। রিলিং ফ্রম দ্য অ্যাটাক মানে হচ্ছে কি হামলা, রিল মানে হচ্ছে আমরা ফেসবুকে রিল দেখি, রিল মানে হচ্ছে ঘোরা, তো এটা মানে হচ্ছে কি আক্রান্ত বা আক্রমণে বিপর্যস্ত। রিলিং ফ্রম দ্য অ্যাটাক, ইরান সম্পর্কে একটু কথা বলা হচ্ছে যে ইরান রিলিং ফ্রম দ্য অ্যাটাক, আক্রমণে বা হামলায় বিপর্যস্ত ইরান, আক্রমণে বা হামলায় বিপর্যস্ত ইরান বাট অ্যাফ্রেড অফ লুকিং টু উইক টু রিটালিয়েট, বাট অ্যাফ্রেড অফ লুকিং টু উইক টু রিটালিয়েট, মানে কিন্তু প্রতিশোধ নিতে না পারলে দুর্বল দেখাবে, বাট অ্যাফ্রেড অফ ভীত ছিল, লুকিং টু উইক টু রিটালিয়েট মানে পাল্টা জবাব দিতে না পারার কারণে দুর্বল হিসেবে বিবেচিত হতে পারে হওয়ার ভয়ে, বাট অ্যাফ্রেড অফ লুকিং টু উইক, মানে এখানে লুকিং টু উইক মানে হচ্ছে কি খুব বেশি দুর্বল, লুক মানে হচ্ছে কি দেখাবে, এই দেখানোর ভয়ে, বাট অ্যাফ্রেড অফ লুকিং টু উইক খুবই ভীত দেখাবে, লুকিং টু উইক খুবই ভীত দেখাবে এই ভয়ে, বাট অ্যাফ্রেড অফ লুকিং টু উইক। তো এখানে দেখুন প্রথম যে অংশটা সেটা হচ্ছে কি ইরান সম্পর্কে একটা কথা বলা হচ্ছে যে রিলিং ফ্রম দ্য অ্যাটাক, হামলায় বিপর্যস্ত ইরান, তবে তাদেরকে ভীত দেখাবে, অনেক ভীত দেখাবে এটার ভয়ে, টু রিটালিয়েট, এটার ভয়ে টু রিটালিয়েট। তো এটা মানে হচ্ছে কি ওই যে আমরা একটা সেন্টেন্স পড়েছিলাম টু উইক টু রিটালিয়েট, মানে টু রিটালিয়েট এটা নেগেটিভ হবে, প্রতিশোধ নিতে না পারার মানে এত উইক যে আমি প্রতিশোধ নিতে পারবো না, ঠিক আছে, এরকম একটা সেন্স বলেন যে আই এম টু উইক টু রিটালিয়েট। রিটালিয়েট হচ্ছে কি এখানে জবাব দেওয়া বা পাল্টা আঘাত হানা, তো আই এম টু উইক টু রিটালিয়েট মানে হচ্ছে কি যে আমি এতটাই দুর্বল যে মানে জবাব দিতে পারি না। তো ইরান এতটাই দুর্বল যে জবাব দিতে পারে না, তার যে ভয়টা, তাকে যে দেখাবে এটা যে প্রমাণিত হয়ে যাবে সেটার ভয় থেকে, বাট অ্যাফ্রেড অফ লুকিং টু উইক টু রিটালিয়েট। দেখুন ফ্রেজটা কি এখানে লেখা হয়েছে, মানে পাল্টা জবাব দিতে না পারার ভয়ে, পাল্টা জবাব দিতে না পারার কারণে দুর্বল হিসাবে বিবেচিত হবে সেই ভয়ে, ঠিক আছে, পাল্টা জবাব দিতে না পারলে আমি মনে হবে যে ইরান দুর্বল হয়ে গেছে সেটার ভয় থেকে। তো এখানে কিন্তু সেন্টেন্সটা শেষ মানে শুরু হয় নাই, এখান থেকে ইরান ইজ আনলাইকলি টু বিলিভ দ্যাট, ইজ আনলাইকলি টু বিলিভ দ্যাট। আনলাইকলি এখানে কি দেখুন, এখানে একটা বিষয় বোঝা, আনলাইকলি হচ্ছে এখানে নেগেটিভ, ইট ইজ আনলাইকলি টু বিলিভ, ইট ইজ আনলাইকলি টু বিলিভ মানে হচ্ছে মানে বিশ্বাস করার সম্ভাবনা কম, বিশ্বাস করার সম্ভাবনা নেই বা বিশ্বাস করবে না, ইট ইজ আনলাইকলি টু বিলিভ। ইরান ইজ আনলাইকলি টু বিলিভ, ইরান বিশ্বাস করবে না, বিশ্বাস করার সম্ভাবনা কম, এটা বিশ্বাস করবে বলে মনে হয় না। ইরান ইজ আনলাইকলি টু বিলিভ, আপনি যদি বলেন আই এম আনলাইকলি টু বিলিভ মানে আমার বিশ্বাস করার সম্ভাবনা খুব কম, তাহলে এখান থেকে ইরান ইজ আনলাইকলি টু বিলিভ মানে ইরানের বিশ্বাস করার সম্ভাবনা খুব কম দ্যাট যে দ্য ইউএস ডিড নট অ্যাকুইয়েস টু দ্য অফেন্সিভ। অ্যাকুইয়েস মানে হচ্ছে কি, অ্যাকুইয়েস মানে অনিচ্ছা সত্ত্বেও মেনে নেওয়া, অ্যাকুইয়েস মানে অনেকটা বাংলায় দেখুন একই, এরকম একটা সেন্স, অ্যাকুইয়েস মানে অনিচ্ছা সত্ত্বেও একই বলে মেনে নেওয়া, মৌন সম্মতি দেওয়া যেটাকে আমরা বলি, মানে আমার ইচ্ছা নাই কিন্তু অ্যাকুইয়েস, একই বলে চাপিয়ে দিলাম। তো অ্যাকুইয়েস শব্দটা হচ্ছে কি যে মৌন সম্মতি দেওয়া, অনিচ্ছা সত্ত্বেও মেনে নেওয়া। ইউএস ডিড নট অ্যাকুইয়েস টু দ্য অফেন্সিভ মানে যুক্তরাষ্ট্র এই হামলায় সম্মতি দেয় নাই, মৌন সম্মতি দেয় না। ইউএস ডিডন্ট অ্যাকুইয়েস টু দ্য অফেন্সিভ, এই অফেন্সিভ মানে হচ্ছে হামলা, এই হামলায় ইউএস ডিডন্ট অ্যাকুইয়েস মানে সম্মতি দেয় নাই, এই ব্যাপারটা ইরান ইজ আনলাইকলি টু বিলিভ, ইরান এটা বিশ্বাস করার কোনো সম্ভাবনা, বিশ্বাস করবেই না, বিশ্বাস করবে বলে মনে হয় না যে ইরান মানে বিশ্বাস করবে বলে মনে হয় না যে ইউএস এই হামলায় সম্মতি দেয় নাই। ইফ আনএনথিউজিয়াস্টিক্যালি, মানে হচ্ছে কি আনএনথিউজিয়াস্টিক্যালি মানে হচ্ছে এনথিউজিয়াস্টিক্যালি এর বিপরীত হচ্ছে কি আনএনথিউজিয়াস্টিক্যালি, মানে যদিও তা অনাগ্রহের সাথেও হতে পারে। ইফ আনএনথিউজিয়াস্টিক্যালি মানে খুব একটা উৎসাহ নিয়ে, এনথিউজিয়াস্টিক্যালি না। এখানে ইফ দিয়ে বলা হচ্ছে কি এই ব্যাপারটা বলছে যে হ্যাঁ এটা যে তারা সম্মতি দেয় নাই, ইউএস যে সম্মতি দেয় নাই, এটা ইরান কখনোই বিশ্বাস করবে না বা বিশ্বাস করার সম্ভাবনা খুবই কম। ইফ আনএনথিউজিয়াস্টিক্যালি এর মানে হচ্ছে যে হ্যাঁ হতে পারে, এনথিউজিয়াস্টিক্যালি না, খুব উৎসুকভাবে না, খুব ঝমকালোভাবে না, হতে পারে কি, হতে পারে অনিচ্ছা সত্ত্বেও, অনিচ্ছা সত্ত্বেও। তো এখানে যাই হোক পুরো ব্যাপারটা বলা হচ্ছে কি যে হোক না তা অনিচ্ছা সত্ত্বেও, মানে তার ইচ্ছা ছিল না। ইফ আনএনথিউজিয়াস্টিক্যালি মানে এটার মানে হচ্ছে কি হোক না অনিচ্ছা সত্ত্বেও, মানে অনিচ্ছাকৃতভাবে হলেও ইউএস প্রেসিডেন্ট যে এই হামলায় সম্মতি দেয়নি, মৌন সম্মতি দেয়নি, সেই ব্যাপারটা ইরানের অবিশ্বাস করার কিছুই নাই, বিশ্বাস করবে না, মানে আনলাইকলি বিশ্বাস করবে না, যে বিশ্বাস করবে যে এটার কোনো সম্ভাবনা নেই। তো যাই হোক পুরো ব্যাপারটা আমরা যদি পুরো প্রথম থেকে বলি, ইরান রিলিং ফ্রম দ্য অ্যাটাক, হামলায় বিপর্যস্ত ইরান, বাট অ্যাফ্রেড ভীত সন্ত্রস্ত যে লুকিং টু উইক টু রিটালিয়েট পাল্টা জবাব না দিতে পারার দুর্বলতা বেরিয়ে যাবে, দুর্বলতা বিবেচিত হওয়ার ভয়ে ইরান ইজ আনলাইকলি টু বিলিভ দ্যাট যে বিশ্বাস করার সম্ভাবনা কম বা ইরানের এটা বিশ্বাস করবে বলে মনেই হয় না যে ইউএস ডিডন্ট অ্যাকুইয়েস টু দ্য অফেন্সিভ এই হামলায় সম্মতি দেয়নি, এটা বিশ্বাস করার সম্ভাবনা খুবই কম।
ইফ আনএনথুজিয়াস্টিক্যালি, হোক না সেটা অনিচ্ছা সত্ত্বেও ইউএস এই হামলায় সম্মতি দেয়নি, এইরকমটা ইরানের বিশ্বাস করার সম্ভাবনা নাই। ঠিক আছে, সম্মতি দেয় না এরকম বিশ্বাস করে ইরানের কি সম্ভাবনাই নাই। সে বিশ্বাস করছে যে ইরানের সম্মতি ছিল, হোক সেটা ইফ আনএনথুজিয়াস্টিক্যালি, অনিচ্ছা সত্ত্বেও হলেও, অনিচ্ছা সত্ত্বেও আক্রমণ এই হামলায় মত ছিল ইউএসের, সেই ব্যাপারটা ইরান বিশ্বাস করেছে। ছিল না এটা বিশ্বাস করার সম্ভাবনা নাই। দেখুন এই বাক্যটা এখানে অনেকগুলো বাংলার মারপেস রয়ে গেছে। প্রথমত এখানে আনলাইকলি, আবার এখানে হচ্ছে ইফ আনএনথুজিয়াস্টিক্যালি। এটা মানে হচ্ছে যে হোক না সেটা অনিচ্ছা সত্ত্বেও তবুও ইউএস এখানে মৌন সম্মতি দিয়েছে এই হামলায়, এটা ইরান বিশ্বাস করেছে। মানে আমি পজিটিভ করে বললাম, এই আনলাইকলি দেখুন এটা নেগেটিভ, ডিডন্ট অ্যাকুইজ এটাও নেগেটিভ, বাট পজিটিভলি যদি আমরা বলি বাংলায় তাহলে কিন্তু অনুবাদ হবে। ঠিক আছে, যে ইরান এই হামলা, এই আমেরিকা হোক সেটা অনিচ্ছা সত্ত্বেও এই হামলায় সম্মতি দিয়েছে, এই জিনিসটা ইরান বিশ্বাস করেছে। ইরানের বিশ্বাস যে ইউএস এই হামলায় অনিচ্ছা সত্ত্বেও, হোক সেটা অনিচ্ছা সত্ত্বে, তাও তারা হামলায় সম্মতি দিয়েছে, এটা বিশ্বাস করেছে। পজিটিভ আমরা অনুবাদ করলাম। যাই হোক পরের বাক্য দেখুন, পরের বাক্যে বলা আছে কি যে ইট মাইট সুট ইট বেটার টু প্রিটেন্ড আদারওয়াইজ। সুট ইট বেটার, সুট ইট বেটার, খুব সুন্দর একটা ফ্রেজ দেখুন, সুট ইট বেটার, বেশি সুবিধাজনক হওয়া, বেশি মানানসই বা শ্রেয় হওয়া। ইট মাইট সুট ইট বেটার টু প্রিটেন্ড আদারওয়াইজ। দেখুন এখানে আদারওয়াইজ, আদারওয়াইজ, প্রিটেন্ড আদারওয়াইজ মানে তার সম্মতি ছিল কিন্তু নাই এরকম ভাবা, প্রিটেন্ড আদারওয়াইজ মানে এর বিপরীতে ভান করাটাই হয়তো তাদের জন্য বেশি সুবিধাজনক হবে। ইট মাইট সুট ইট বেটার মানে প্রিটেন্ড আদারওয়াইজ মানে এটার বিপরীতটা, উল্টোটা দেখানোর ভান করাই হয়তো তাদের জন্য ভালো, শ্রেয়। উল্টোটা দেখানোর ভান করাই তাদের জন্য হয়তো শ্রেয়। ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? ইট মাইট সুট ইট বেটার মানে এটা খুব বেশি ভালো হয়। টু প্রিটেন্ড আদারওয়াইজ, উল্টোটা ভান করা মানে হচ্ছে কি আমরা সম্মতি দেইনি এরকমটা ভান করা। দেখুন এখানে ইংরেজরা খুব সংক্ষেপে আদারওয়াইজ দিয়ে বুঝিয়ে দিয়েছে, বাট আমরা বাংলায় বললে যে সম্মতি দেয় নাই, এই ব্যাপারটা নিয়ে ভান ধরে থাকাটাই তাদের জন্য খুব ভালো। সুট ইট বেটার, ইট মাইট সুট ইট বেটার টু প্রিটেন্ড আদারওয়াইজ। ইন দ্য শর্ট টার্ম মানে স্বল্প মেয়াদে, আপাতত, স্বল্প মেয়াদে, ইন দ্য শর্ট টার্ম আপাতত উল্টোটা ভান করে থাকাটাই হচ্ছে কি তাদের জন্য খুব ভালো। ইট ইজ নট ক্লিয়ার, এটা সুস্পষ্ট নয়, হোয়াট অ্যাবিলিটি ইট হ্যাজ টু হিট ব্যাক অ্যাট ইসরায়েল। মানে ইট ইজ নট ক্লিয়ার হোয়াট অ্যাবিলিটি ইট হ্যাজ টু হিট ব্যাক অ্যাট ইসরায়েল, মানে ইসরায়েলকে পাল্টা আঘাত করার মতো সক্ষমতা তাদের কতটা আছে তা স্পষ্ট নয়। ইট ইজ নট ক্লিয়ার হোয়াট অ্যাবিলিটি ইট হ্যাজ, কতটা সক্ষমতা আছে টু হিট ব্যাক অ্যাট ইসরায়েল। ঠিক আছে, এটা সুস্পষ্ট নয়। নেভার মাইন্ড টেকিং অন দ্য ইউএস, এর মানে হচ্ছে কি যুক্তরাষ্ট্রকে মোকাবেলার কথা তো বাদই দিলাম। নেভার মাইন্ড, দেখুন নেভার মাইন্ড টেকিং অন দ্য ইউএস, এর মানে হচ্ছে কি এটা হচ্ছে যে যেহেতু এটা গার্ডিয়ানের একটা পত্রিকা, তো তারা ইসরায়েলের পক্ষেও বলছে আবার ইউএস এর পক্ষেও বলছে যে ইউএস মানে এরকমভাবে বলছে যে নেভার মাইন্ড টেকিং অন দ্য ইউএস, মানে এই যে ইট হ্যাজ টু হিট ব্যাক অ্যাট ইসরায়েল, এখানে ইট হচ্ছে কি ইরান, ইরানের হ্যাজ টু হিট ব্যাক অ্যাট ইসরায়েল, ইসরায়েলের পাল্টা হামলা করবে, হোয়াট অ্যাবিলিটি সেই সক্ষমতা ইট ইজ নট ক্লিয়ার। নেভার মাইন্ড টেকিং অন দ্য ইউএস, আর সেই জায়গায় ইউএস এর ব্যাপারটা তো ভাবাই যায় না, মানে ইউএসএ হামলা করবে এরকম তো ভাবাই যায় না, মানে ব্যাপারটা তো হবে না এরকম একটা। নেভার মাইন্ড টেকিং অন দ্য ইউএস, আমেরিকার সাথে লাগতে যাওয়ার কথা তো ভাবাই যায় না। নেভার মাইন্ড টেকিং অন দ্য ইউএস, দেখুন এই টেক অন মানে হচ্ছে কি এখানে মোকাবেলা করা, মোকাবেলা করা দ্য ইউএস। নেভার মাইন্ড টেকিং অন দ্য ইউএস, ইউএস এর সাথে মোকাবেলার ব্যাপারটা ভাবাই যায় না। নেভার মাইন্ড মানে ভাবাই যায় না, প্রশ্নই উঠে না এরকম সেন্সে, যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার প্রশ্নই উঠে না। তো ইসরায়েলে পাল্টা আক্রমণ করতে পারার সক্ষমতা তার আছে কিনা ইট ইজ নট ক্লিয়ার। তবে আমেরিকায় হামলা করার প্রশ্নই তো ওঠে না, ভাবাই তো যায় না। তাহলে আমরা এখানে দুইটা ফ্রেজ পেলাম, একটা হচ্ছে কি নেভার মাইন্ড টেকিং অন দ্য ইউএস, এই পুরো সেন্টেন্সের প্যাটার্নটা আমরা যদি বলি নেভার মাইন্ড অ্যাটাকিং মি, আমাকে হামলার প্রশ্নই ওঠে না, আর এটা হচ্ছে টেক অন মানে হচ্ছে কি হামলা করা, মুখোমুখি হওয়া। তো নেভার মাইন্ড টেকিং অন দ্য ইউএসএ হামলা করার প্রশ্নই তো ওঠে না। তাহলে পুরো বাক্যটা দাঁড়াচ্ছে কি ইট মাইট সুট ইট বেটার টু প্রিটেন্ড আদারওয়াইজ ইন দ্য শর্ট টার্ম, আপাতত এর উল্টাটা ভান করে থাকাটাই হচ্ছে ইউএসের জন্য খুব ভালো, শ্রেয়। ইট ইজ নট ক্লিয়ার, এটা সুস্পষ্ট নয়, হোয়াট অ্যাবিলিটি ইট হ্যাজ, ইরানের আছে টু হিট ব্যাক অ্যাট ইসরায়েল, ইসরায়েল আক্রমণ করার মতো সক্ষমতা তার কতটা আছে সেটা সুস্পষ্ট নয়। নেভার মাইন্ড টেকিং অন দ্য ইউএসএ হামলা করা বা ইউএসের মুখোমুখি হওয়ার ব্যাপারটা তো ভাবাই যায় না। তো দেখুন বাক্যটাকে আমরা যদি একটু ভেঙে অনুভব করি, ইট মাইট সুট ইট বেটার টু প্রিটেন্ড আদারওয়াইজ, উল্টোটা দেখানোর ভান করাই, টু প্রিটেন্ড আদারওয়াইজ হয়তো তাদের জন্য শ্রেয়। ইট মাইট সুট ইট বেটার শ্রেয় ইন দ্য শর্ট টার্ম আপাতত। ইট ইজ নট ক্লিয়ার হোয়াট অ্যাবিলিটি ইট হ্যাজ, এটা সক্ষমতা কি, হোয়াট অ্যাবিলিটি কি সক্ষমতা, ইট ইজ নট ক্লিয়ার স্পষ্ট নয়। টু হিট ব্যাক অ্যাট ইসরায়েলের উপর পাল্টা হামলা চালানোর মতো সামর্থ্য তাদের আছে কিনা তা পরিষ্কার নয়। নেভার মাইন্ড টেকিং অন দ্য ইউএস, যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার প্রশ্নই ওঠে না, বা মোকাবেলা করার প্রশ্নই ওঠে না। যাই হোক পরের বাক্য দেখুন, পরের বাক্য বলা হচ্ছে কি যে বাট মিস্টার ট্রাম্প হ্যাজ মেড দ্যাট হার্ড, মানে ওটাকে করেছে কি হার্ড, কঠিন, বাই থ্রিটেনিং এই হুমকি দিয়ে যে ইভেন মোর ব্রুটাল অ্যাটাক্স আরও বেশি পাশবিক হামলা এহেড সামনে, আর্জিং ইরান টু মেক এ ডিল, ইরানকে ডিল করতে বলার আহ্বান করা, বিফোর দেয়ার ইজ নাথিং লেফট, মানে সেখানে কোনো কিছু দেয়ার ইজ নাথিং লেফট মানে ইরানকে সব কিছু শেষ হয়ে যাওয়ার আগেই, দেয়ার ইজ নাথিং লেফট সব কিছু শেষ হয়ে যাওয়ার আগেই, অ্যান্ড ক্লেমিং দ্যাট
উই নিউ এভরিথিং, এবং দাবি করেছে যে উই নিউ এভরিথিং, আমরা সব কিছুই জানি। তো ডোনাল্ড ট্রাম্প যখন এই কথা বলে তখন তো এটা ক্লিয়ারই হয়ে যায় যে আসলে সব কিছু ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমেই হচ্ছে। বাট মিস্টার ট্রাম্প হ্যাজ মেড দ্যাট হার্ড, মানে এই বিষয়টাকে মিস্টার ট্রাম্প কী করেছে, হার্ড করে ফেলেছে। মানে ইরান এখন বুঝেই গেছে ক্লিয়ার যে এটা আমেরিকারই একটা চাল। তো এই জন্য এখন যে পাল্টা হামলা করবে না, এই বিষয়টা কঠিন বানিয়ে ফেলছে বাই থ্রেটেনিং ইভেন মোর ব্রুটাল অ্যাটাকস, মানে আরও বেশি নৃশংস হামলার হুমকি দিয়ে। ঠিক আছে, যাই হোক আমরা পরের বাক্যের দিকে আসি। পরের বাক্যে বলা আছে কি যে whether Israel really convinced Mr. Trump that this was the way to cut a deal, whether মানে এই ওয়েদার মানে হচ্ছে কি যে কিনা ইসরায়েল রিয়েলি কনভিন্সড মিস্টার ট্রাম্পকে আসলেই কনভিন্সড করেছে কিনা, মানে বুঝিয়েছিল কিনা যে দিস ওয়াজ দ্য ওয়ে টু কাট এ ডিল। কাট এ ডিল মানে চুক্তি করা, মানে এটাই হচ্ছে চুক্তি করার একটা ওয়েদার ইসরায়েল রিয়েলি কনভিন্স মিস্টার ট্রাম্পকে সত্যি বুঝিয়ে দিয়েছে যে দিস ওয়াজ দ্য ওয়ে টু কাট এ ডিল, মানে এটাই চুক্তি করার একটা পথ। অর হি ইজ অফারিং এ পোস্ট হক জাস্টিফিকেশন আফটার বিং আউটফ্ল্যাঙ্কড। দেখুন আউটফ্ল্যাঙ্কড, আরেকটা হচ্ছে কি পোস্ট হক জাস্টিফিকেশন, ঘটনা ঘটে যাওয়ার পরে দেওয়া যুক্তি বা সাফাইকে বলা হয় পোস্ট হক জাস্টিফিকেশন। আর পোস্ট হক জাস্টিফিকেশন এর মানে হচ্ছে কি ঘটনা ঘটে যাওয়ার পরে দেওয়া যুক্তি বা সাফাই, বা ঘটনাটিকে যৌক্তিক বা পরিকল্পিত দেখানোর জন্য যেটা করা হয় সেটা হচ্ছে কি পোস্ট হক জাস্টিফিকেশন। আর এখানে হচ্ছে কি আউটফ্ল্যাঙ্কড মানে হচ্ছে কৌশলে পরাজিত হওয়া বা কারো চাতুরির কাছে হেরে যাওয়া। আই এম আউটফ্ল্যাঙ্কড মানে আমি কারো চাতুরির কাছে হেরে গেছি, প্রতিপক্ষকে পাশ কাটিয়ে সুবিধাজনক অবস্থানে নেওয়া। ঠিক আছে, মানে বাই মিস্টার নেতানিয়াহু মে নো লঙ্গার ম্যাটার। শেষের যে অংশটা সেটা হচ্ছে কি এই যে তারা এটা করেছে কিনা, ওয়েদার এটা হয়েছে কিনা, মে নো লঙ্গার ম্যাটার মানে আর কোনো ব্যাপার না, তাতে এখন আর তেমন কিছুই আসে যায় না। মে নো লঙ্গার ম্যাটার এটা হচ্ছে পরে পুরো বাক্যের কমেন্ট যে মে নো লঙ্গার ম্যাটার। পুরো বাক্যটা এখানে সাবজেক্টের ভার্ব অবজেক্ট হচ্ছে মে নো লঙ্গার ম্যাটার। তো এখানে বাক্যটা হচ্ছে কি ওয়েদার দিয়ে শুরু হয়েছে, অর দিয়ে আরেকটা পার্ট এখানে থাকবে। ঠিক আছে, যে অর হি ইজ অফারিং আ পোস্ট হক জাস্টিফিকেশন আফটার বিং আউটফ্ল্যাঙ্কড বাই মিস্টার নেতানিয়াহু, নাকি তিনি এখন ঘটনা পরবর্তী সাফাই গাইছেন, কাজের পর যুক্তি দেখাচ্ছেন এরকম। আর আফটার বিং আউটফ্ল্যাঙ্কড বাই মিস্টার নেতানিয়াহু এর মানে হচ্ছে কি যে নেতানিয়াহুর কাছে কৌশলে হেরে যাওয়ার পর, আফটার বিং আউটফ্ল্যাঙ্কড বাই মিস্টার নেতানিয়াহু। তো দেখুন আমরা যদি এটাকে একটু ভেঙে অনুবাদ করে ব্যাপারটা বিশ্লেষণ করি, প্রথমে বলা হচ্ছে কি ওয়েদার দিয়ে একটা পার্ট, আর এইখানে অর দিয়ে আরেকটা পার্ট, দুটি বাক্য একসাথে একটি বাক্য হয়েছে, এবং সেই বাক্যের শেষ অংশ হচ্ছে মে নো লঙ্গার ম্যাটার। প্রথম অংশ হচ্ছে ইসরায়েল রিয়েলি কনভিন্সড মিস্টার ট্রাম্পকে কি সত্যি বিশ্বাস করতে পেরেছিল যে দিস ওয়াজ দ্য ওয়ে টু কাট এ ডিল, এটাই ডিল করার বা চুক্তি করার সেরা উপায়। অর নাকি অথবা হি ইজ অফারিং আ পোস্ট হক জাস্টিফিকেশন, মানে ঘটনা ঘটে যাওয়ার পর, মানে ও ইসরায়েল তো আক্রমণ করে ফেলেছে, এখন আমাকে একটা যুক্তি দাঁড় করাতে হবে, পোস্ট হক জাস্টিফিকেশন মানে সাফাই গাওয়া যে হ্যাঁ ও ইসরায়েল আক্রমণ করেছে, তো এখন ট্রাম্প বলতেছে কি যে তোমরা যে চুক্তি না করো এটা আমি আগেই বলেছিলাম, এই জন্যই হামলা করেছে। এই যে মানে পোস্ট হক জাস্টিফিকেশন, ঘটনা ঘটে যাওয়ার পর এটাকে মানে যৌক্তিক প্রমাণ করা যে ব্যাপারটা, সেটা তিনি এখন যা হয়েছে তার পক্ষে একটা যুক্তি দিচ্ছেন, মানে যা হয়ে গেছে এটার পক্ষে একটা যুক্তি দিচ্ছেন। কিসের পরে? আফটার বিং আউটফ্ল্যাঙ্কড বাই মিস্টার নেতানিয়াহু। তো এখানে মিস্টার নেতানিয়াহু কি মানে কৌশল একটু এগিয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্পের কথা বা কোনো কিছু তোয়াক্কা না করে মিস্টার নেতানিয়াহু বুঝিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে যে আক্রমণটাই হচ্ছে কি সেরা উপায়, চুক্তি করার সেরা উপায়। তো সেই চাতুরিতার কাছে মানে ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছে। আফটার বিং আউটফ্ল্যাঙ্কড বাই মিস্টার নেতানিয়াহুর কৌশলের কাছে পরাস্ত হয়ে ডোনাল্ড ট্রাম্প এখন তার পক্ষে একটা যুক্তি দিচ্ছেন, সাফাই গাচ্ছেন। এটাই নাকি মিস্টার ট্রাম্পকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিশ্বাস করাতে পেরেছেন যে দিস ওয়াজ দ্য ওয়ে টু কাট ডিল। এটা কোনটা? এই দুইটার একটাও মে নো লঙ্গার ম্যাটার, এখন আর মানে কিছুই যায় আসে না, এখন আর কোনো ম্যাটার না, এখন বিবেচ্য নয়, এখন গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, এই ব্যাপারটা এখানে বলা হয়েছে। তারপর বলা আছে ইসরায়েল হ্যাজ বিকাম ইনক্রিজিংলি অ্যান্ড ডেঞ্জারাসলি কনফিডেন্ট, মানে ইসরায়েল ক্রমশ এবং বিপজ্জনকভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে অফ ইটস অ্যাবিলিটি টু রিশেপ দ্য মিডল ইস্টকে রিশেপ করার ব্যাপারে, উইদাউট পুশিং ইট ওভার দ্য ব্রিঙ্ক, পরিস্থিতিকে খাদের কিনারায় না নিয়েই, উইদাউট পুশিং ইট ওভার দ্য ব্রিঙ্ক মানে পরিস্থিতিকে চূড়ান্ত ধ্বংসের দিকে না ঠেলে দিয়েই মধ্যপ্রাচ্যে নতুন করে ঢেলে সাজানোর ক্ষমতার বিষয়ে ইসরায়েল ক্রমশ এবং বিপজ্জনকভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। ইট বিলিভস দ্যাট ইটস প্রিভিয়াস পামেলিং মানে হচ্ছে কি আঘাত, উপর্যুপরি আঘাত, মারাত্মক আঘাত, বা এখানে সামরিক হামলা অফ হামাস, বিধ্বংসকারী হামলা। ইট বিলিভস দ্যাট ইটস প্রিভিয়াস পামেলিং অফ হামাস মানে এটি বিশ্বাস করে যে ইটস প্রিভিয়াস পামেলিং অফ হামাস, হিজবুল্লাহ অ্যান্ড ইরানস এয়ার ডিফেন্স, ইরানের যে এয়ার ডিফেন্স আছে, হামাস, হিজবুল্লাহ এবং ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর তাদের পূর্ববর্তী যে হামলাগুলো আছে সেগুলো have created a brief opportunity to destroy the existential threat posed by the Iranian nuclear programs before it is too late, খুব দেরি হয়ে যাওয়ার আগেই, সময় ফুরিয়ে যাওয়ার আগেই, before it is too late। তো দেখুন প্রথম অংশটা হচ্ছে কি শেষের অংশ থেকে আমরা বলি before it is too late, সময় ফুরিয়ে যাওয়ার আগেই। এই যে এখানে পোস্ট বাই দ্য ইরানিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম, পোস্ট, এই পোস্ট মানে হচ্ছে কি
ঘটিত হওয়া বা তৈরি হওয়া, যা ইরানের পারমাণবিক কর্মসূচি তৈরি করেছে পোস্ট বাই দ্য ইরানিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম থেকে তৈরি হয়েছে, যে দ্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট, যে এক্সিস্টেন্সিয়াল থ্রেট মানে অস্তিত্বের সংকট তৈরি হয়েছে পোস্ট বাই দ্য ইরানিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম, ইরানরা পারমাণবিক কর্মসূচি হাতে নেওয়ার ফলে সৃষ্ট পোস্ট এক্সিস্টেন্সিয়াল থ্রেট, অস্তিত্বগতভাবে যে সংকটটা তৈরি হয়েছে, টু ডেস্ট্রয়, সেই সংকটটা ধ্বংস করতে, ব্রিফ অপরচুনিটি হ্যাভ ক্রিয়েটেড, সৃষ্টি করেছে। কোনটা? ওই যে আগে থেকেই প্রিভিয়াস পামেলিং অফ হামাস, হিজবুল্লাহ অ্যান্ড ইরান এয়ার ডিফেন্সকে যে আক্রমণগুলো হামলাগুলো করেছে, সেগুলোর মাধ্যমে একটা ব্রিফ অপরচুনিটি, ছোট একটা সুযোগ সৃষ্টি হয়েছে এই এক্সিস্টেন্সিয়াল থ্রেটকে নির্মূল করতে। ঠিক আছে, তো দেখুন এটাকে যদি আমরা একটু ভেঙে ভেঙে বিশ্লেষণ করি, যেহেতু বড় বাক্য, ইট বিলিভস দ্যাট, এটা বিশ্বাস করে, মানে ইরানরা আর কি, সরি ইসরায়েলরা আর কি, ইসরায়েল তাদের ধারণা এই যে, ইট বিলিভস দ্যাট, তারা বিশ্বাস করে এই যে, ইটস প্রিভিয়াস পামেলিংস অফ হামাস, হিজবুল্লাহ অ্যান্ড ইরানস এয়ার ডিফেন্স, মানে হামাস, হিজবুল্লাহ ও ইরানের এয়ার ডিফেন্সের উপর চালানো আগের হামলাগুলো, ইটস প্রিভিয়াস পামেলিং, এটার আগের বা পূর্বেকার যে হামলাগুলো হিজবুল্লাহ, হামাসে, ইরানের এয়ার ডিফেন্সে আগের যে হামলাগুলো করা হয়েছে, সেই হামলাগুলো হ্যাভ ক্রিয়েটেড আ ব্রিফ অপরচুনিটি, আগের হামলাগুলো একটা স্বল্প সময়ের সুযোগ এনে দিয়েছে। কিসের? টু ডিস্ট্রয় দ্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট, অস্তিত্বের সংকট সৃষ্টিকারী হুমকি, তাদের মানে ইরান পারমাণবিক বোমা তৈরি করলে তাদের যে একটা অস্তিত্বের সংকট সৃষ্টিকারী হুমকি হবে, সেই হুমকি ডেস্ট্রয় করার একটা স্বল্প সময়ের সুযোগ হচ্ছে আগে থেকেই যে হামলাগুলো হামাস, হিজবুল্লাহ, ইরানের এয়ার ডিফেন্সে করা হচ্ছে, সেই হামলাগুলো। সো এই এক্সিস্টেন্সিয়াল থ্রেটটা কোথা থেকে উদ্ভূত? পোস্ট বাই দ্য ইরানিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম, যা ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে উদ্ভূত। এই অস্তিত্বের সংকট সৃষ্টিকারী হুমকিকে নষ্ট করার, নির্মূল করার স্বল্প সময়ের জন্য একটা সুযোগ হচ্ছে আগের আক্রমণগুলো, বিফোর ইটস টু লেট, সময় ফুরিয়ে যাওয়ার আগেই, মানে দেরি না হওয়ার আগেই তারা কি এই সুযোগটা কাজে লাগিয়ে ফেলছে, হামলা করে দিয়েছে। যাই হোক, আমার পরের বাক্যে যাই। পরের বাক্যে বলা হচ্ছে যে রাশিয়া ইজ নট অ্যাবাউট টু রাইট টু তেহরানস রেস্কিউ, টু রাইট টু সামওয়ানস রেস্কিউ। দেখুন এখানে টু রাইট টু সামওয়ানস রেস্কিউ, এটার মানে মিনিংটা কি? টু রাইট টু সামওয়ানস রেস্কিউ, এর মানে হচ্ছে কাউকে বিপদ থেকে উদ্ধার করতে দ্রুত ছুটে আসা বা সাহায্য করা। মানে আমি যদি বলি আই এম রাইডিং টু তেহরানস রেস্কিউ, আমি তেহরানের বিপদ উদ্ধার করতে এগিয়ে যাচ্ছি। তো রাশিয়া ইজ নট অ্যাবাউট টু রাইড টু তেহরানস রেস্কিউ, মানে রাশিয়া তেহরানকে উদ্ধার করতে ছুটে আসছে না। রাশিয়া ইজ নট অ্যাবাউট টু মানে করার কথা না, এরকম রাশিয়া যে তেহরানের সাহায্যে এগিয়ে আসবে এমনটা হচ্ছে না। রাশিয়া ইজ নট অ্যাবাউট টু রাইড টু তেহরানস রেস্কিউ অ্যান্ড এবং যদিও গালফ স্টেটস ডোন্ট ওয়ান্ট ইনস্টেবিলিটি, মানে উপসাগরের যে রাষ্ট্রগুলো আছে গালফ স্টেটস, তারা কি যাচ্ছে না? ডোন্ট ওয়ান্ট ইনস্টেবিলিটি, তাদের মধ্যে অস্থিতিশীলতা চাচ্ছে না। ওয়াইল গালফ স্টেটস ডোন্ট ওয়ান্ট ইনস্টেবিলিটি, তো একদিকে দেখুন রাশিয়াও রেস্কিউ করার জন্য এগিয়ে আসছে না, বাঁচাতে রাশিয়া ছুটে আসছে না, ইজ নট অ্যাবাউট টু রাইড টু তেহরানস রেস্কিউ। আবার অ্যান্ড ওয়াইল গালফ স্টেটস ডোন্ট ওয়ান্ট ইনস্টেবিলিটি, পারস্য উপসাগরের যে রাষ্ট্রগুলো আছে তারা ইনস্টেবিলিটি চায় না, তো দে আর নট ডিস্ট্রট টু সি, এই গালফ স্টেটসরা দে আর নট ডিস্ট্রট টু সি অ্যান ওল্ড রিভাল উইকেন্ড। তো এখানে ডিস্ট্রট মানে হচ্ছে কি? দে আর নট ডিস্ট্রট মানে বিচলিত না, ডিস্ট্রট মানে হচ্ছে বিচলিত বা অস্থিরতার মধ্যে না। দে আর নট ডিস্ট্রট টু সি অ্যান ওল্ড রিভাল উইকেন্ড, মানে ওল্ড রিভাল হচ্ছে কি? পুরনো প্রতিদ্বন্দ্বী। তো গালফ স্টেটের মানুষ বা গালফ স্টেটের রাষ্ট্রগুলোর কাছে ইরান হচ্ছে একটা কি? পুরনো শত্রু। দে আর নট ডিস্ট্রট টু সি অ্যান ওল্ড রিভাল উইকেন্ড, মানে এখানে এই ইরান দুর্বল হয়ে যাচ্ছে এই ব্যাপারটা দেখে তারা দে আর নট ডিস্ট্রট, তারা বিচলিত না, দুর্বল হচ্ছে এটা ভালোই হচ্ছে। তো গালফ স্টেটরা এরকম একটা মেন্টালিটি। তো এখানে দুটা জিনিস, একটা হচ্ছে রাশিয়া তো খুব আসতেছে না, মানে খুব হুড়মুড় করে চলে আসছে তেহরানকে রেস্কিউ করতে, তো এটা তো দেখা যাচ্ছে তারা আসবে না। অ্যান্ড ওয়াইল গালফ স্টেটস ডোন্ট ওয়ান্ট ইনস্টেবিলিটি, কোনো অস্থিতিশীলতা চায় না, আবার দে আর নট ডিস্ট্রট, বিচলিতও না যে ইরান ওল্ড রিভাল একটা উইকেন্ড হয়ে যাচ্ছে, এটার ব্যাপারে বিচলিতও না। এই পুরো ব্যাপারটা ঠিক আছে তুলে ধরা হয়েছে এখানে, যে দেখা যাচ্ছে যে রাশিয়া যার আসার কথা সেও আসছে না একদিকে, আবার অন্যদিকে পারস্য উপসাগরীয় যে রাষ্ট্রগুলো আছে তারা অস্থিতিশীলতা চায় না, আবার তারা ইরান দুর্বল হয়ে যাচ্ছে এই ব্যাপারে তারা কি না বিচলিতও না। তো পুরো ব্যাপারটা দেখা যাচ্ছে যে ইরান আসলে এখানে একা হয়ে গেছে। তো এই সুযোগটাই আসলে কি করছে আপনার ইসরায়েল কাজে লাগাচ্ছে, আক্রমণ করে দিয়েছে এবং বুঝাচ্ছে যে ইট ইজ দ্য ওয়ে টু কাট এ ডিল, মানে এটাই হচ্ছে চুক্তি করার উপায়। এটা ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করাচ্ছে, বুঝাচ্ছে, এবং ডোনাল্ড ট্রাম্পও পরে এসে বলছে, মানে ওই পোস্ট হক জাস্টিফিকেশন করতেছে যে হ্যাঁ এটাই, মানে পোস্ট হক জাস্টিফিকেশন করতেছে, মানে কি যে যুক্তি দেখাচ্ছে যে হ্যাঁ এটাই হচ্ছে, এটাই তোমার কথা শুনবা না, তোমাদের উপর আক্রমণ হবে, মানে সেও ক্রেডিট নিচ্ছে, জাস্টিফাই করে দিচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, তো এখানে আউটফ্লাঙ্ক হয়েছে মিস্টার নেতানিয়াহুর বুদ্ধি, মানে মিস্টার নেতানিয়াহু একটু আগবাড়িয়ে আক্রমণটা চালিয়ে দিয়েছে। তো যে কারণে মিস্টার নেতানিয়াহুর কৌশল বা চাতুরিতার কাছে ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়ে গেছে, এরকম একটা ব্যাপার এখানে আউটফ্ল্যাঙ্কড। আর এখানে আমরা পোস্ট হক জাস্টিফিকেশন এই ব্যাপারটা একটু ভালো করে মনে রাখতে হবে। আউটফ্ল্যাঙ্ক মনে রাখতে হবে, আর হচ্ছে পোস্ট হক জাস্টিফিকেশন মনে রাখতে হবে। এগুলো নতুন কিছু শব্দ যেগুলো লিখে ফেলবেন। তো এই হচ্ছে আমাদের পুরো এই ব্যাপারটা, আমরা চেষ্টা করেছি আলোচনার মাধ্যমে ব্যাপারগুলো বোঝার, অনুভব করার। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।